হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর সম্পর্কে আলোচনা করব। তো পিবিআর নয়, বুঝতেই পারছো যে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, অর্থাৎ পিপল মানে জনসাধারণ, বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, এবং রেজিস্টার মানে কোনো কিছু জীববৈচিত্র্য সম্পর্কে রেজিস্টার করতে হবে। অর্থাৎ এখানে বলছে একটা রিজিয়ন বা একটা এলাকার গ্রামে গঞ্জে বা হয়তো যে সমস্ত আদিবাসী এলাকাগুলোতে কী করা হয়, ওরা যেহেতু প্রাকৃতিক সম্পদকে ওর জীবন ধারণের জন্য ব্যবহার করে, যে ওষুধ হিসেবে ব্যবহার করে বা খাদ্য হিসেবে ব্যবহার করে, তাই ওই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সত্য নলেজ বা মানে নলেজ, যেটা জ্ঞান বলছি আমরা, তাদের অনেক বেশি আছে। সেই সমস্ত নলেজগুলোকে কালেক্ট করে একটা তথ্য ভাণ্ডার তৈরি করা হচ্ছে পিবিআর এর প্রধান কাজ। চলো দেখা যাক কি বলছে। প্রথমে দেখো বলছে পিপল পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার স্থিতি, ব্যবহার, ইতিহাস, চলমান পরিবর্তন এবং জীববৈচিত্র্যের সম্পদের পরিবর্তন লাভকারী বা ক্ষতিকারক, এবং এই সম্পদগুলো কিভাবে পরিচালনা করা উচিত সে সম্পর্কে জনগণের উপলব্ধিগুলোকে চালিত করার জন্য লোকজ্ঞানকে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ ধরে নাও একটা গ্রামে বট গাছ হচ্ছে, সেই বট গাছটা কীভাবে হলো, সেই বট গাছ থেকে বট গাছ বড় করতে গেলে কী কী দরকার হবে, সেই বট গাছ থেকে কী লাভ হচ্ছে, বা সেই বট গাছ থেকে কোনো ওষুধ তৈরি হচ্ছে কি না, কী ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেটা সেই বট গাছের আশেপাশের যে এলাকার লোকগুলো আছে তারাই ভালো বলতে পারবে। তো তাদের কাছ থেকে কী করতে হবে আমাকে, তারপরে সে সময়ের পরিবর্তনের সঙ্গে বটগাছের কীরকম কী পরিবর্তন হয়েছে সব কিছু কিন্তু ওই স্থানীয় লোকগুলোই বলতে পারবে, এবং সেই নলেজটাকে নিয়ে আমরা কী করব, নথিভুক্ত করব। 1995 খ্রিস্টাব্দে 1995 সালের শুরুতে ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সম্প্রদায় এবং গ্রাম পরিষদের সাথে কাজ করা এনজিও এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বেশ কয়েকটি পিবিআর প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ 1995 সালে প্রথম কী করে, যে সমস্ত এনজিও ন্যাশনাল বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো যারা তোমার গ্রামে গঞ্জের মানুষের সঙ্গে কাজ করে, তাদের কাছ থেকে এবং গ্রামে গঞ্জে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় কী করা হচ্ছে, কতগুলো পিবিআর প্রস্তুত করার কাজ শুরু হয়েছিল। এরপরে জীববৈচিত্র্য বোর্ড বা বায়োডাইভার্সিটি বোর্ডের একটি আদেশ হলো স্থানীয় সম্প্রদায়ের সাথে জড়িত পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রস্তুত করা। অর্থাৎ লোকাল পাবলিক বা গ্রামেগঞ্জে যে সমস্ত জনসাধারণ রয়েছে, যেখানে তারা গ্রামেগঞ্জে বসবাস করে এবং সেখানকার পরিবেশকে ভালোভাবে বুঝে তাদের সঙ্গে জড়িত হয়ে একটা পিবিআর তৈরি করা। রেজিস্টারের স্থানীয় জৈবিক সম্পদের প্রাপ্যতা জ্ঞান, তাহলে জৈবিক সম্পদের প্রাপ্ত অর্থাৎ কোন জায়গাতে কী ধরনের তোমার মানে জীব পাওয়া যায় বা জীবের প্রোডাক্ট পাওয়া যায়, জ্ঞান তাদের সম্পর্কে নলেজ, তাদের ওষুধটা কীভাবে ব্যবহার করা হয়, অন্য কোনো ব্যবহার বা তাদের সাথে সম্পর্কিত অন্য কোনো ঐতিহ্যগত জ্ঞানের ব্যাপক তথ্য থাকবে। তাহলে যে সমস্ত এলাকায় সে গাছটা বা সেই জীবটা পাওয়া যায়, সে সমস্ত এলাকার লোকেরা ওই জীব বা গাছ সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে। ওকে, তো পিবিআর শুধুমাত্র প্রজাতির নাম এবং কয়েকটি নির্দিষ্ট এলাকাদের বন্টন সহ একটি নিবন্ধন নয়, এটি একটি বিস্তৃত ডেটাবেস যা জনগণের ঐতিহ্যগত জ্ঞান এবং অবস্থা, ব্যবহার, ইতিহাস, চলমান পরিবর্তন, এই জৈবিক বৈচিত্র্যের উপর এই পরিবর্তনগুলোকে চালিত করার শক্তি সম্পর্কে অন্তর্দৃষ্টি রেকর্ড করা। অর্থাৎ পিবিআর শুধু এমন না যে একটা গাছের নাম জানা গেল, সেটা শুধু না, পিবিআর মানে একটা জীব সম্পর্কে সম্পূর্ণ নলেজ এবং তার সময়ের পরিবর্তনের সঙ্গে জীবের কী পরিবর্তন হচ্ছে এবং তার কী হচ্ছে, ওই যে আগেকার দিনে কীভাবে ব্যবহার করা হতো, তাকে বর্তমানে কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে সমস্ত জিনিসগুলো কী করা যায়, এই পিবিআরের মধ্যে রেকর্ড করে। তাদের নিজস্ব এলাকার সম্পদ, কারণ যে এলাকা থেকে তুমি ডেটা কালেক্ট করছো সেই এলাকারই সম্পদ হচ্ছে সেই জীবটি। এটি জীববৈচিত্র্যের বর্তমান ব্যবহারের ধরন,
স্থানীয় সম্প্রদায়ের জন্য এর অর্থনৈতিক সুবিধা সম্পর্কে তথ্য সরবরাহ করে। অর্থাৎ একটা গাছ বা একটা জীবকে মানুষ কিভাবে ব্যবহার করবে, কতটা ব্যবহার করা যাবে, কি কি উপায়ে ব্যবহার করা যাবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান সংগ্রহ করবে পিপিআর। বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে জীববৈচিত্র্যের টেকসই ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভবিষ্যৎ ব্যবস্থাপনার কৌশলগুলোর জন্য নিবন্ধগুলো একটা বেস লাইন ডেটা তৈরি করে। মানে একটা জীব বা একটা গাছকে কী করলে গাছটা ক্ষতি হবে, কী করলে গাছটার ফলন বাড়বে বা ফসল বাড়বে, সেটা সবচেয়ে ভালো জানে গ্রামের লোকেরাই। তাই গ্রামের লোকের মানে যেখানে সেই জিনিসটা চাষ করা হয় তাদের কাছ থেকে সেই ডেটাগুলো কালেক্ট করতে হবে। অধিকন্ত একটা জীববৈচিত্র্য সম্পদের বাণিজ্যিক ব্যবহার এবং সেই জীবটা বা যে জীব সম্প্রদায় থেকে কী কী ফসল উৎপন্ন হয় বা কী কী ফলন পাওয়া যাবে, কী প্রোডাক্ট তৈরি হয়, তার বাণিজ্যিক ব্যবহার করা যাবে কি না, তাদের ব্যবহারের বিষয়ে জ্ঞানের ফলে উদ্ভূত সুবিধার ন্যায়সঙ্গত ভাগাভাগি করতে সহায়তা করে। অর্থাৎ তাদের কাছ থেকে কী করা হয়, সে জীব সম্পর্কে জ্ঞান আহরণ করে তারপর সেটা কমার্শিয়াল সাইডে ব্যবহার করা সুযোগ সুবিধা থাকে। এবার পিপিআর করতে গেলে কি করতে হবে তোমাকে? প্রথমে হচ্ছে কি এক নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরের জীববৈচিত্র্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। অর্থাৎ একটা গ্রামে গঞ্জে যে তোমার যে সমস্ত এই এলাকায় যে গাছগুলো পাওয়া যায় বা যে প্রাণীগুলো পাওয়া যায় সেগুলো জানার জন্য সেই গ্রামের কিছু লোকজন নিয়ে একটা কমিটি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি তৈরি করতে হবে। মানে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি এটা তৈরি করতে হবে। প্রথম কাজ এটা কমিটি তৈরি করতে হবে, যেটা বিএমসি বলা হচ্ছে। তাহলে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমাদের বিএমসি তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জৈবিক সম্পদ স্বাস্থ্য সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানের উপর তথ্য শনাক্তকরণ সংগ্রহের সদস্যদের প্রশিক্ষণ দিতে হবে। অর্থাৎ যে জৈবিক সম্পদগুলো সে নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় তাদের স্বাস্থ্য সম্পর্কিত, তাদের স্বাস্থ্য কেমন হবে, তার কীরকম হবে, দেখতে কেমন হবে, সে সম্পর্কিত কী করতে হবে, সেই তোমার কমিটির লোকদের জ্ঞান দিতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ দিতে হবে। তারপর হচ্ছে কি তথ্য সংগ্রহ। এবার আসছে মেন কাজটা, সেটা তথ্য সংগ্রহ। এবার তথ্য তো ডাইরেক্ট গিয়ে সংগ্রহ করা যায় না, তার মধ্যে কী হচ্ছে তথ্য সংগ্রহের মধ্যে রয়েছে জেলাগুলোর প্রাকৃতিক সম্পদের উপর সাহিত্যের পর্যালোচনা। অর্থাৎ যে জেলার যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তার উপরে আগেকার ইতিহাস অর্থাৎ সাহিত্য পূর্বের ইতিহাস সম্পর্কে আলোচনা করা, এটা প্রথম কাজ হলো। দ্বিতীয় পর্যায়ে গ্রাম পর্যায়ে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন PARM। অর্থাৎ প্রথমে হচ্ছে কি তার ঐতিহাসিক কোনো জিনিস কোনো সাহিত্যের মধ্যে ছিল কি না, গুরুত্ব ছিল কি না, তারপরে গ্রামে গঞ্জের মানুষের কাছে গিয়ে তাদের মূল্যায়ন করা, তাদেরকে জানা। তারপর গ্রামের মধ্যে যে পরিবারগুলো এটা ব্যবহার করে সেই পরিবারের সাক্ষাৎকার নেওয়া। তারপর হচ্ছে গ্রামের নেতা জ্ঞানী ব্যক্তিদের সাথে পৃথক সাক্ষাৎকার, পরিবারের প্রধান, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের প্রধান, অভিনেতা, NGO এবং সরকারি ক্ষেত্রে পর্যবেক্ষণ। অর্থাৎ একটা গ্রামের কোনো গ্রামগঞ্জ বা কোনো একটা এলাকার প্রোডাক্টটা সম্পর্কে জানতে গেলে আমাকে সেখানকার সেই প্রোডাক্টটা বা সেই জীবটা আগে কোনো দিন তার সম্পর্কে ইতিহাসে কেউ কোনো লিখেছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তারপর সেই গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে হবে, গ্রামের কিছু কিছু পরিবারদের সঙ্গে কথা বলতে হবে, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলতে হবে, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে, পরিবারের প্রধান, পঞ্চায়েত সবার সঙ্গে কথা বলতে, এমনকি তোমার সরাসরি সরকারি ক্ষেত্রেও সরাসরি ক্ষেত্র পর্যবেক্ষণ করতে হবে, সরাসরি গিয়ে তোমার সেই ফিল্ডটাকে দেখতে হবে যে হ্যাঁ কোন জায়গাতে জিনিসটা রয়েছে। এবার প্রযুক্তিগত সহায়তা। এবার চলে আসে কি যখন তুমি ডেটা কালেক্ট করছো তখন সেখানে কী লাগবে, প্রযুক্তি লাগবে। বিএমসির সাথে পরামর্শ করে ডেটা বিশ্লেষণের বৈধতা। এবার তুমি জানলে গ্রামের লোকের কাছ থেকে যে ওই ডেটাটা ওখানে পেলাম, অর্থাৎ এই গাছের বর্ণনা আমি গ্রামে গিয়ে পেলাম। এবার সেই ডেটাটা কতটা যুক্তিসঙ্গত সেটা কী করবে, তুমি ওই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে জানতে পারবে সে আসলে সত্যি না মিথ্যা।
তারপর যে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রণয়ন, এরপরে তোমার কি করতে হবে, ডেটা কালেক্ট করার পর তোর পিবিআর তৈরি করবে, তথ্য এবং সব লাস্টে এবার সমস্ত ডেটাগুলোকে নিয়ে কম্পিউটারের মধ্যে আপলোড করে দেবে। এবার পিবিআর কেন করবো আমরা, গুরুত্বটা কী? প্রথম হচ্ছে জনগণের জীববৈচিত্র্য নিবন্ধন হলো জীববৈচিত্র্যের বিভিন্ন দিকগুলির একটি ব্যাপক রেকর্ড যা একটি এলাকায় ঘটে, যা নিম্নলিখিত দিকগুলো ধারণ করে। আমরা যেমন পপুলেশন জনগণনা করি না, জনগণনা যেভাবে করি সেরকমভাবে তোমার কী করতে, কোন জায়গাতে কোন জীব রয়েছে, কোন প্রাণী রয়েছে এবং কোন উদ্ভিদ রয়েছে এবং সেই উদ্ভিদের ব্যবহার কেমন, এসব সমস্ত ডিটেলস আমাদের জানার জন্যই পিবিআর তৈরি করা। তাহলে এখানে কি, ধরে না একটা গাছ একটা গ্রামে ছিল, এবার সেই গ্রামে সেই গাছটার আবাসস্থলটাকে সংরক্ষণ, সে নষ্ট না হয়ে যায়, প্রথম কাজ পিবিআরের। 2 নম্বর হচ্ছে ল্যান্ডরেস গৃহপালিত স্টক প্রাণীর জাত সংরক্ষণ, অর্থাৎ ধর একটা ভালো প্রজাতির কোনো একটা গরুর জাত কোনো একটা গ্রামে পাওয়া যাচ্ছে, তাহলে সে যাতে আবার হাইব্রিড করে সেটা নষ্ট না হয় সেই জাতটাকে আমরা সংরক্ষণ করতে হবে। অণুজীবীদের, অর্থাৎ যেখানে যে অণুজীবীগুলো পাওয়া যায়, উপকারী অণুজীবী পাওয়া যায়, তাদের সংরক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কারণ অণুজীবীরা কি বিয়োজকের ভূমিকা পালন করে। একটি এলাকায় উপস্থিত জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান সঞ্চয়, এলাকার জীববৈচিত্র্য সম্পর্কে জানা। তার মিশন লাইফই পরিবেশের জন্য জীবনধারা, এর আওতায় দেশের প্রতিটি গ্রামে একটা পিপল, এবং এরকমভাবে তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেকটা গ্রামে তোমার কি করতে হবে, পিবিআর তৈরি করতে হবে। বিভিন্ন রাজ্যে জীববৈচিত্র্য মানে 2,67,608টি পিবিআর তৈরি হয়েছে এখন পর্যন্ত। মিশন লাইফ বিশ্বব্যাপী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পরিবেশ রক্ষা সংরক্ষণ, মানে যতক্ষণ পর্যন্ত তুমি সেই জীব বা যার সম্পর্কে যেটাকে আমি ব্যবহার করব তার সম্পর্কে জ্ঞান আহরণ না ততক্ষণ পর্যন্ত সেই জীবটাকে সংরক্ষণ করার মতো আমাদের মানসিকতা তৈরি হবে না। তো একটা জীবকে সংরক্ষণ তখনই করবো, একটা উদ্ভিদকে সংরক্ষণ তখনই করব যখন তার একটা গুরুত্ব থাকবে, সেটা সম্পর্কে সচেতন করতে হবে মানুষজনকে। ইচ্ছাকৃত ব্যবহার প্রচার করার আহ্বান জানায় এবং ইচ্ছাকৃত সে ওর যে ব্যবহার সেটাকে প্রচার করতে হবে, কারণ মানুষ স্বার্থপর বলে কি, মানুষ যে একটা জিনিসের উপকারিতা না জানতে পারে তাহলে সেই জিনিসটাকে ওরা রাখবে না। জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার, ডকুমেন্টেশন প্রচারের জন্য জৈব বৈচিত্র্য আইন 2002-এর অধীনে তৈরি করা হয়েছিল। জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিকে মানুষের সাথে একাগ্রতার সাথে মানুষের জীববৈচিত্র্য রেজিস্টার প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ গ্রামের লোকজনকে নিয়ে যে বিএমসি কমিটি তৈরি হয়েছিল সেই বিএমসি কমিটির দ্বারা কি পিবিআর তৈরি করা হয়। বিএমসিগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো স্থানীয় সংস্থাগুলো দ্বারা গঠিত হয়। তারপর হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারকে স্থানীয় জনগণের বৌদ্ধিক সম্পত্তির অধিকার, বৌদ্ধিক সম্পর্কে যেহেতু এই রেজিস্টারটা করা হচ্ছে, কেন করা হচ্ছে, তোমার যে জনসাধারণগুলোর কাছে ঐতিহাসিক নলেজ বা কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়, ওই জন্য বলছে বৌদ্ধিক সম্পত্তি, তাদের বুদ্ধি থেকে বেরিয়ে আসা জ্ঞানের মাধ্যমে তৈরি হচ্ছে এটা। জেনেটিক রিসোর্স অর্থাৎ এই যে আমরা আগে বললাম যে কোনো একটা জীবকে তাকে সংরক্ষণ করতে হবে, তাকে জেনেটিক রিসোর্সকে সংরক্ষণ করতে হবে, ওখান থেকে কী সুবিধা পাওয়া যেতে হবে, ব্যবস্থা দূর করার জন্য এটি করতে হবে, অপরিহার্য পদক্ষেপ বলে মনে করা হয়। পিবিআরের উদ্দেশ্য হলো স্থানীয় সম্পদের ব্যাপক প্রাপ্যতা, অর্থাৎ আমরা এখনও যখন কোনো একটা ওষুধ যখন করতে যাই দেখি যে গ্রামগঞ্জের কবিরাজ এরা কী করে, বিভিন্ন ধরনের গাছপালাকে ব্যবহার করে তোমার বিভিন্ন অসুখের ক্ষেত্রে, যেটা অনেক সময় অনেক বেশি ফলপ্রসূ হয় এবং এটা ক্ষতিগ্রস্ত কম হয় বা ক্ষতি কম করে না বললেই চলে। এরপর হচ্ছে কি, হ্যাঁ, তাই স্থানীয় সম্পদের ব্যাপক প্রাপ্যতা, ওই জিনিসগুলোকে আমাদেরকে গ্রামের যে কবিরাজি যে নলেজগুলো রয়েছে সেই নলেজগুলোকে আমাকে কালেক্ট করতে হবে, তারপর সেটাকে সেই নলেজ দিয়ে আমাকে নতুন মেডিসিন তৈরি করার ব্যবহার বা পথ খুঁজতে হবে। জ্ঞান ও তাদের ঔষধি ব্যবহার আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা, রক্ষণাবেক্ষণ করা, বিশেষ করে তোমার দেখবে যে এখন গ্রামেগঞ্জের মানুষ বিভিন্ন যে ডাক্তার বৈদ্যগুলো ছিল যারা গ্রামের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মানুষের চিকিৎসা করত, তাদের কাছ থেকে বিভিন্ন জ্ঞান সংগ্রহ করা হচ্ছে এবং যে
ব্রাঞ্চ অফ সায়েন্স তৈরি করেছে, বর্তমানে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে এথনোবোটানি। সেটা শুধু একটা গাছের ব্যবহার না, কোনো একটা জায়গায় হয়তো একটা একটা হয়তো মাটির তৈরি কোনো একটা আসবাবপত্র খুব বিখ্যাত, তো সেখানে কোন মাটি থেকে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়। যেমন নদীয়ার যেমন মাটির মূর্তি বিখ্যাত, তো কিভাবে তোমার মাটির মূর্তিগুলো তৈরি করা হয়, কোন ধরনের মাটি ব্যবহার করে, এবং তার সঙ্গে জড়িত সমস্ত তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোকে কী করা হয়, একটা রেজিস্টারের মধ্যে সংরক্ষণ করা হয়, এবং পরবর্তী সেটাকে শিল্প কাজে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কাজে অর্থাৎ অর্থাৎ উন্নতির কাজে, অর্থনৈতিক কাজে সেটাকে ব্যবহার করা যেতে পারে। এটাই হচ্ছে পিবিআরের গুরুত্ব। আশা করি তোমরা পিবিআর সম্পর্কে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।